আরও তো 1000 বার ঝগড়া হয়েছে আমাদের। তুমি মুখ ফেরাওনি, এবার কেন ফিরিয়ে নিলে? কত চেষ্টা করেছি যোগাযোগ করার। জানো, আমার খুব কষ্ট হয় তোমাকে ছাড়া। আমি আর কখনো এমন করব না। নিজেকে একদম বদলে নেব। বিশ্বাস করো, একদম তোমার মনের মতো হয়ে যাব। তোমার মায়ের কাছে ক্ষমা চাইবো, প্রয়োজনে পা ধরবো। ভাইয়াকে মানাতে হয়, আমি নিজে মানাবো। তবুও আর অভিমান করে থেকো না প্লিজ। আমি মরে যাচ্ছি এভাবে। একেবারে মরতে দিও না আমায়। আমি বাঁচতে চাই তোমার সাথে। তানিল কিঞ্চিত ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ফিয়াকে, ছাড়িয়ে নেয়। বুকে দলাপাকা একটা শ্বাস খুব জোরেই ছাড়ছে। সে চলে যেতে চাইলে ফিয়া আবারও হাত ধরে কেঁদে কেঁদে বলে, আমি ক্ষমা চাচ্ছি তো, তোমার পরিবারের কাছেও চাইবো। নিজেকে একদম বদলে দেব, ওয়াদা করছি, কসম আল্লাহর। তবুও প্লিজ এমন করো না। দেখো, আমার দিকে তাকাও। দেখো, আমি তোমার এই আংটি পরে আছি। ফিয়া তার হাত দেখায়। তানিল তাকিয়ে দেখে না, হাত ছাড়িয়ে চলে যায়। সেদিন ঋদ্ধিকের বিয়ে ভেঙে যাওয়াতে গ্রামে চলে যায় তানিল। ফিয়া ভেবেছিল তানিল হয়তো যোগাযোগ করবে, কিন্তু করলো না। তারপর গ্রামে আসলো সবাই। ফিয়া ভেবে আসে যে যা করেই হোক তানিলকে মানিয়ে ছাড়বে। তানিলদের বাড়িতে গিয়ে তার মায়ের কাছে ক্ষমা চাইবে। কিন্তু গ্রামে এসে জানতে পারে তানিল নাকি বিয়ে করেছে। ঋদ্ধিকের বিয়েতে যখন গিয়েছিল তখন নাকি সে বিবাহিত ছিল। প্রিয়া সেদিন নিজেকে শেষ করে দিতে চাইছিল। তার জেদ আর রাগের জন্য সে তানিলকে হারিয়ে ফেলেছে। নিজের প্রতি এত ঘৃণা জন্মেছে যে তার নিজেকে নিজেরই জঘন্য লাগছে আজকাল। সে বদলেছে ঠিকই, কিন্তু তানিলকে হারিয়ে বদলেছে। আজকের আকাশটা বেশ শান্ত। সূর্যের তেজ নেই, মেঘের গর্জন নেই। প্রকৃতি জুড়ে বইছে হিমেল হাওয়া। পালক আর তৈশির উঠোনে বসে আছে। দুজন দুটো টুলের ওপর পা তুলে হাঁটু ভাঁজ করে বসেছে। পালকের খুলে রাখা লম্বা চুল বাতাসের স্পর্শে বারবার দোল খাচ্ছে। তার চোখ জোড়া স্থির, হাঁটুতে থুতনি ঠেকিয়ে তাকিয়ে আছে উঠোনের দিকে। তৈশি সন্দিহান চোখে বোনকে দেখছে। এসেছে থেকে দেখছে কেমন মন মরা হয়ে থাকে। নিজের মন ভালো নেই বলে জিজ্ঞেস করাও হয়নি। তৈশি পালককে বলে, তোর কি হয়েছে পালক? শরীর খারাপ তোর? পালক স্থির থেকে চোখ ঘোরায় বোনের দিকে, তারপর সোজা হয়ে বসে বলল, কিছু না আপু, এমনি ভালো লাগে না কিছু। অন্য কোনো সমস্যা থাকলে বলতে পারিস। পালক কোনো উত্তর দিল না। তৈশি বলল, বাবা তোর জন্য ছেলে দেখছে বলে মন খারাপ? পালক ম্লান হেসে নাসূচক মাথা নাড়ায়। তৈশি ভেবে নেয় হয়তো এই জন্যই মন খারাপ। কিছুক্ষণ নীরব থেকে পালক বলল, আপু, হ্যাঁ। রূপসা মেয়েটা এতদিন ধরে চাচাদের বাড়িতে পড়ে আছে কেন? যাবে না আর? তাদের সাথেই এসেছে, ওদের সাথেই যাব। খুব বাজে মেয়ে। আরে না, ভালোই আছে। পালক ঠেস মেরে বলল। দেখছি কত ভালো, ধামরা এক ছেলের সাথে ল্যাপটালেপটি করে। তৈশি বলে, সৌমিক ভাইয়ের কথা বলছিস? পালক কিছু বলে না, শুধু একগাল ভেঙচি কেটে তৈশি বলে, ওরা দুজন বন্ধুর মতো, তেমন কিছু আছে বলে মনে হয় না। পালক তার ছেলের সুরে বলে। বন্ধুর মতো। কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, চাচাদের বাড়ির মধ্যে সব থেকে খাঁটি মানুষকে জানো? ঋত্বিক ভাই। আমার কাছে না মনে হয় ঋত্বিক ভাই সত্যিই কোনো জাদু জানে। এই দেখো, আগে বাবা মা আর মা একসাথে থাকতো, চলতো, কিন্তু এখন ওদের সম্পর্কের জন্য কোনো প্রাণ ছিল না। ঋত্বিক ভাই ধীরে ধীরে সবটা নীতিভাবে ঠিক করে দিয়েছে। দেখো, মা আর বাবার সম্পর্ক এখন এত মিষ্টি হয়েছে, মন চাই ওদের হাসিগুলো দেয়ালে দেয়ালে ছড়িয়ে রাখি। মা বাবা এখন ঘন্টার পর ঘন্টা বসে গল্প করে, আবার হাসতে হাসতে দুজন লুটোপুটি খায়। কি যে ভালো লাগে আপু। তৈশির মন আবারও ভার হয়ে এলো। ঋদ্ধিকের কথা মনে হলেই কান্না পায়। এখানে আসার 2 দিন হয়েছে। ঋদ্ধিক এই 2 দিন এসেছে ঠিকই, তৈশির খোঁজ খবর নিয়ে চলে গেছে। তৈশি যে রাগ করে আছে সেটা ঋদ্ধিক আমলেই নেয়নি। তৈশি পালককে বলেনি ঋদ্ধিক বদলে গেছে, শুধু প্রিয়ার বিয়ে নিয়ে হওয়া ঝামেলার কথাগুলো বলেছে। ওদের কথার মাঝখানেই ইমরুল হক আসেন। তুলসী আম্মা, রেডি হয়ে গিয়ে যাও, তোমাকে নিয়ে একটু বাইরে বের হবো। হঠাৎ কোনো কাজ বাবা? কাজ তো আছে, যাও তাড়াতাড়ি তৈরি হও, আমি গোসল সেরে আসি। তুইও চল, ঘুরে আসবো। আমি গিয়ে কি করব? তোমার কাজ, তুমি যাও। বাবা বলেনি বলে রাগ করছিস? রাগ করব কেন? আর বাবাও আমাকে বলবে কেন? থাক ভাই, আমি কোথাও যাব না। পালক হেসে বলে, আমি রাগ করিনি তো। ঋত্বিক ভাই বাবাকে দায়িত্ব দিয়েছে তোমার পাসপোর্ট করতে, তারপর আরও কি কি জানো।
আজ সকালে যে এসেছিল বাবাকে বলে গেছে যেভাবেই হোক সে যাওয়ার সময় তোমাকেও সাথে নিয়ে যাবে, প্রয়োজনে নিজের ছুটি আরও বাড়াবে। তৈশী কপাল লেই ভাঁজ নিয়ে তাকায়। পালক বলে, আমার কি মনে হয় আপু জানো, অতীতে ভাইয়া তোমার সাথে যা করেছে তা বাধ্য হয়ে করেছে, নয়তো তোমাকে অনেক ভালোবাসেছে। দেখো, তার মা তোমাকে দেখতে পারে না, তাই বাবাকে বলেছে যতদিন ধরে তোমাকে কানাডা নিয়ে যেতে বলতে পারবে পারবে না, তুমি যেন এখানেই থাকো। যারা তোমাকে ছোট চোখে দেখে তাদের ছায়া তোমার উপর পড়তে দিবে না। তো সে হতবাক হয়ে বসে থাকে। হৃদিকের ওপর থেকে ভালোবাসা প্রকাশ না করে ভেতরে ভেতরে এত কিছু করে যাচ্ছে, তো সে তা আন্দাজও করতে পারেনি। তাকে কষ্ট দিয়ে এত কিছু। অভিমানে থেমে যায় তৈশী। যাবে না সে কোথাও। নিজেকে কি মনে করে লোকটা? আগে সে নিজের আচার আচরণ ঠিক করুক। সব যখন ঠিকঠাক আছেই, তাহলে শুধু শুধু এত অবহেলা করে কেন তাকে? ঋদ্ধি কিছু একটার কাগজপত্র ঘাটাঘাটি করছিল। এমন সময় দরজার দিকে তাকিয়ে দেখে ফিহা দাঁড়িয়ে আছে। ঋদ্দিক বলে, কিরে, দাঁড়িয়ে আছিস কেন? আয়। ফিহা এসে ঋদ্দিকের সামনে নির্বাক দাঁড়িয়ে রয়। ঋদ্দিক কাগজগুলো সাইডে রেখে উঠে দাঁড়িয়ে বলে। মন খারাপ? ফিহা চট করে ভাইকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। ঋদ্দিক এক হাত মাথায় রেখে বলে, পাগলি কাঁদছিস কেন? ভাইয়া, এই বিয়ে ভেঙে দাও প্লিজ। ঋদ্দিক ফিহার চোখ মুছে বলে, মারুফ খুব ভালো ছেলে, তোকে অনেক ভালো লাগবে। আমার ওই দম বন্ধ করা ভালো থাকা চাই না ভাইয়া, প্লিজ তুমি বিয়ে ভেঙে দাও। এই বিয়ে আমি করতে পারবো না। আজ নয় কাল তো বিয়ে করতেই হবে, তাই না? মেনানোর চেষ্টা করবো না আমার। আমি কি তোর খারাপ চাইবো? বল, আমার জন্য হলেও মেনে নেয়। আমি মেনে নিতে পারবো না ভাইয়া, আমি মরে যাব, তবুও পারবো না। ডুকরে কেঁদে ওঠে ফিহা। ঋদ্দিক কি বলবে ভেবে পায় না। বুক ছিঁড়ে আসা দীর্ঘশ্বাস ছেড়ে ক্ষীণ করে বলে, কাঁদিস না, আমি দেখছি কি করা যায়। ফিয়াকে ওর রুমে পাঠিয়ে বাইরে বের হয় ঋত্বিক। এত এত টেনশন আর নিতে পারছে না। মাঝে মাঝে মনে হয় সে স্ট্রোক করে ফেলবে। মস্তিষ্ক হ্যাং হয়ে যায়। এতগুলো সমস্যার সমাধান কিভাবে করবে? বাবার বিষয়টা প্রকাশ করলে তার ভাই বোনের জীবনের ওপর খুব খারাপ প্রভাব পড়বে। ভবিষ্যতে যখন তার বাচ্চা কাচ্চা হবে, তখন তারাও দাদার পরিচয় দিতে চলতে পারবে না। আবার সব জেনেও বাবাকে ছেড়ে দেওয়ার মানে তার ভালোবাসার সাথে অন্যায় করা। কি করবে ঋদ্দিক? ভালোবাসার সাথে অন্যায় করবে নাকি বাবার সত্য সামনে আনবে? আর ফিয়াকে একটা সুন্দর জীবন দিতে পারবে সে? একটা রেস্টুরেন্টের ছাদে ঋদ্দিক ও তানিল বসে আছে। ঋদ্দিক চেয়ারে হেলান দিয়ে বসে টেবিলের উপর আঙ্গুল দিয়ে ঠেকা দিয়েছে। তানিল একই ভঙ্গিতে বসা, তবে তার হাত মুষ্টিবদ্ধ। দুজনের নীরবতা ভেঙে তানিল বলল, বাসায় আর কোনো ঝামেলা হয়েছে নাকি? চাচা কিছু বলেছে? অন্য টেনশন ভাই। তুলসী বিষয়ে? ঋদ্দিক না সূচক মাথা নাড়ায়, সোজা হয়ে বসে বলে, ফিহা বিয়েটা করতে চাচ্ছে না, কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। অথচ তাকে বিয়ে না দিয়ে বাবার বিষয়ে একটা কথা তুলতে পারবো না। কিন্তু ফিহার অবস্থা দেখে এখন নিজেরই খারাপ লাগছে। এদিকে মারুফের ফ্যামিলিতেও কথা দিয়ে ফেলেছে। সময় মাত্র 4 দিন, কি করবো বুঝতে পারছি না। মাথা কেমন ভন ভন করছে। তানিল কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, ফিয়াকে জিজ্ঞাসা করে দেখ, তার সমস্যা মারুফাকে নাকি বিয়েতে? এমনও তো হতে পারে তার মারুফকে পছন্দ হয়নি। তুই আমাকে যখন মারুফের ছবি দিয়েছিলি, আমি ওকে ছবি দেখে জিজ্ঞেস করেছি ছেলেটা দেখতে কেমন। সে তো তখন অনেক তারিফ করলো। তারপর যখন বললাম ছেলেটা তোর জন্য দেখেছে, কিছুই বলেনি। চুপ থাকাতে সম্মতির লক্ষণ, তাই না? ওর ছেলে পছন্দ হয়েছে বুঝে তো আমি বিয়ের কথাবার্তা শুরু করলাম। তানিল বলল, তোর বাবার সাথে আপাতত সম্পর্ক ঠিক করে নেয়, সৌমিকের সাথেও। পারিবারিক দ্বন্দ্বের জন্য হতে পারে, বিয়ের পরে না হয় সব রাগ দেখাস। তাই করতে হবে মনে হয়। ঋদ্দিকের ফোনে কল আসে। ফোন রিসিভ করে শব্দহীন জায়গায় খোঁজে। সিঁড়ির দিকে যায়। গাড়ির হর্নের তীব্র শব্দে কথা বোঝার সাধ্য নেই। ঋদ্দিক ফোনে ব্যস্ত হলে তানিল চেয়ারে হেলান দিয়ে ফোন টিপতে লাগে। গ্যালারিতে ঢুকে ফিয়ার মায়ের মুখশ্রীর একটা ছবি সামনে আসে। এই ছবিটি ঋত্বিক দিয়েছিল মারুফের পরিবারকে দেখানোর জন্য। তানিল কেন জানি ছবিটি ডিলিট করেনি। জুম করতে ডাবল টাচ করতেই ফিহার ঠোঁট জোড়া স্ক্রিনের সামনে আসে। মুহূর্তে তানিলের হৃৎপিণ্ড ধূপ করে ওঠে। তীব্র আকর্ষণীয় ওই ওষ্ঠদয় ছুঁয়ে দেখার প্রবল এক ইচ্ছে জেগে ওঠে তার। 6 বছরের সম্পর্ক নিজেকে সংযত করেছে
হাজার হাজার বার। ফিহার অবাধ্য পাগলামো ছিল একই চাওয়া। তানিল চাইতো সম্পর্কের পূর্ণতা, কিন্তু স্বপ্ন ইচ্ছে দুজন দুজনের হওয়া সবই অপূর্ণ রয়ে গেল। ফোন লক করে দিল তানিল। বুকের ভেতর থেকে বিষাক্ত শ্বাস বেরিয়ে আসে। ফিয়ার কঠোরতার উপর তীক্ষ্ণ হয়ে পারিবারিক পছন্দে বিয়ে করেছিল সে। বিয়ের পর তার স্ত্রীর সাথে ভালো আচরণ করলেও স্ত্রীর কোনো হক আদায় করেনি। মেয়েটার প্রতি তার কোনো ফিলিংস ছিল না। যখনই রুমের ভিতরে পা রাখতো, ফিয়ার সাথে সাজানো স্বপ্নগুলো যেন দেয়ালে দেয়ালে ভেসে উঠত। আর তখনই অনুভূতিহীন হৃদয় নিয়ে থমকে যেত তানিল। দেখতে দেখতে অসহ্য হয়ে কেঁদে কেটে মেয়েটা একদিন তাকে বলে, এভাবে অবহেলা করলে বিয়ে করার কি প্রয়োজন ছিল? তানিলের খুব খারাপ লাগে। মেয়েটার কান্না বাড়তে থাকে। তানিল ভেবেই নেয় সে সম্পর্ক ঠিক করে নিবে। বিয়ে যখন হয়েই গেছে, তখন শুধু শুধু মেয়েটার জীবন নষ্ট করে কি লাভ? এরই মধ্যে ঋদ্দিকও দেশে আছে। তানিলকে বাধ্য হয়ে ঢাকায় যেতে হয়। ওখানে গিয়ে ফিহার এই কাকুতি, তার অনুতাপ তানিলকে যেন এলোমেলো করে দিয়েছিল। বাড়ি ফিরে ঠিক না হয়ে আবারও বদলে গিয়েছিল তানিল। তার স্ত্রীর সাথে যেটুকু টুকটাক কথা হতো, সেটাও আর হয় না। সারাদিন ফিহার কথা মস্তিষ্ক জুড়ে চলতে থাকে। তানিল উদাসীন হয়ে যায় তার বৈধ সম্পর্কে। একদিন হুট করে তানিলের স্ত্রী চলে যায় বাড়ি ছেড়ে। তানিল তার বাবা মাকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেই তার বাড়িতে ডিভোর্স লেটার আসে। তানিল এখনো দোটানায় পড়ে আছে। ডিভোর্স লেটারে আজও সাইন করেনি সে। নিজেকে অপরাধী লাগে। সে সময় ভাবে শুধু শুধু বিয়ে করে একটা মেয়ের জীবন নষ্ট করে দিল। আবার ফিহার জন্য খণ্ডিত হৃদয়ে জুড়ে যে মায়া আছে, সেটাও কাটাতে পারছে না। চাচা ফোন দিয়েছিল, তো সে নাকি যায়নি। তানিল পাঞ্চে হয়ে বলে। এখন এটারেও মানাতে হবে। হৃদিক টেবিলে বসে মাথা টিপে চোখ বন্ধ করলো। তানিল বলল, তুলসীর সাথে তুই দূরত্ব বাড়িয়ে দিচ্ছিস ঋদ্নিক, তোর খেয়াল আছে এতে? হৃদিক চোখ তুলে দেখায়, তার চোখে অসহায়ত্ব। তানিল বলল, তোর বর্তমান পরিস্থিতি বুঝতে পারছি ঋদ্নিক, তবুও বলছি ভালোবাসার মানুষের প্রতি উদাসীন হয়ে যাস না, পরে পস্তাতে হবে। আমি অনেক সম্পর্ক ভাঙতে দেখেছি শুধু উদাসীনতার জন্য। যত্ন না করলে শক্ত লোহাও জং ধরে ক্ষয় হতে লাগে। আর তুই মনে করেছিস যত্ন ছাড়া ভালোবাসা টিকে থাকবে? অযত্নে ভালোবাসা হারিয়ে যায় ঋদ্নিক। বাসা থেকে উঠে হৃদিকের কাজ চাপড়ে দিয়ে বলে, যা ওকে ভালোবাসা দে, তোর উপরে রাগ করেই যাবে না বলেছে। আমি এখন যাচ্ছি। গোসল সেরে চুলে টাওয়াল বাঁধতে বাঁধতে ওয়াশরুম থেকে বের হলো তৈশী। খাটের দিকে তাকিয়ে পা থেমে যায় তার। হৃদিক খাটে বসে আছে। তৈশীর উপস্থিতি পেয়ে মাথা তুলে তাকায় সে। কপালে বিন্দু বিন্দু ঘাম। তৈশী তেরসা চোখে তাকিয়ে ড্রেসিং টেবিলের সামনে গেল। চুল থেকে টাওয়াল সরিয়ে চুল ঝাড়ছে। হৃদিক সময় দেখলো বিকেল 4:30 বাজে। সে প্রশ্ন করলো, এই অসময়ে গোসল কেন? সারাদিন কি করছো? তৈশী নিজের কাজে এত মগ্ন হয় আছে যেন সে শোনেনি। হৃদিক মৃদু হাসলো। এখানে পাঠানোর কারণে তৈশী যে রেগে আছে তা তো জানি। খড়খড়ে কণ্ঠে সে বলে, ওই পানি দাও। তৈশী আগের মতোই পাত্তা দিল না। হৃদিক আবারও বলল, কথা কানে যায় না? যাও পানি নিয়ে আসো, ঠান্ডা যেন হয়। তৈশী কটপট করে তাকিয়ে পানি আনতে যায়। রান্নাঘর থেকে পানি আনতে 2-3 মিনিট লাগার কথা হলো, 5 মিনিট গড়িয়ে পানি নিয়ে আসলো তৈশী। হৃদিক গ্লাস হাতে নিয়ে কপাল কুঁচকায়। গ্লাসের উষ্ণতা দেখে যা আন্দাজ করার করে নিয়েছে। সে ঠান্ডা পানি চাইছে, তাই পানি গরম করে এনে দিল। তৈশীর দিকে তাকিয়ে গ্লাসটা রেখে দিল। তারপর গলা ছেড়ে ডাক দিল, পালক, পালক শুনছো? তৈশী কপাল কুঁচকে তাকায়। হৃদিক ভ্রু উঁচিয়ে তাকায়। ঠোঁটের কোণে দুর্বোধ্য হাসি। পালক দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। হৃদিক বলল, ভাইকে এক গ্লাস ঠান্ডা পানি দাও। এতটুকু বলে তৈশীর দিকে তাকিয়ে বলে, ঠান্ডা গরমের তফাৎ বোঝো তো তুমি? জি ভাইয়া। গুড, ঝটপট নিয়ে আসো। পালক চলে গেল। তৈশী ফুঁসে উঠে প্রশ্ন করে, কেন এসেছেন আপনি? তামাশা করতে, নাকি নতুন কোনো নাটক শুরু করবেন এবার? বাড়িতে এক বাইরে আরেক ভাব দেখান আমায়, যা করার প্রকাশ্যে করতে পারেন না। আসলে চাচ্ছেনটা কি আপনি? কিছু বলি না তাই ইচ্ছে মতো নাচাতে চাইছেন? তৈশীর একদমই বলা কথাগুলো যেভাবে শান্ত চোখে চেয়ে থাকে, শুনলো ঠিক একইভাবে শান্ত স্বরে প্রশ্ন ছুড়ল হৃদিক। চাচার সাথে যাওনি কেন? আমার ইচ্ছে। তোমার ইচ্ছে এখন আমার আদেশের উপর সীমাবদ্ধ।
তুমি কাল চাচার সাথে যাবে, এটা তোমাকে বলছি না, আদেশ করছে। আমি আপনার আদেশ মানব না। কি করবেন আপনি? আপাতত আমার জানার দুশ্মন, কখনো মুখে মুখে তর্ক করবা না, না বলে তা শুনবা। হুকুম চালাচ্ছেন? যথেষ্ট অধিকার আছে। শুধু হুকুম জারিতে অধিকার দেখিয়ে নিজেকে ঋতিক তৈশীর কথা আটকে দেয় কোনো একটা অঘটন ঘটিয়ে। তৈশী নিজেকে ছাড়াতে একবার চেষ্টা করে থেমে যায়। একসময় নিজের অধর ছেড়ে দেয় ঋতিকের আয়ত্তে। পালক লেবু শরবত নিয়ে ঘরে ঢুকতে গিয়েও থেমে গেল। অনাকাঙ্ক্ষিত কোনো দৃশ্য দেখে দ্রুত সরে যেতে লাগে। দ্রুততার সঙ্গে পেছনে ঘুরে কারণে দরজায় ধাক্কা খেয়ে ট্রে সহ গ্লাস পড়ে যায়। ঝনঝন শব্দে তৈশী ও ঋতিক হকচকিয়ে ওঠে। দুজন দুই দিকে ছিটকে গেল। পালক আর দাঁড়ায় না, হন হন করে চলে যায় সে। তৈশীর কানের পাশে চুলগুলো গুজে মাথা নিচু করে বসে রয়। ঋদ্ধিককে ইচ্ছাকৃত সায় দেওয়াতে আকস্মিক লজ্জা পাচ্ছে। এতটা বেহায়া হয়েছে সে। ঋদ্ধিক ইশারা করলো আর সে নিচে উঠলো। একটু অভিমান করতে পারতো না? হার্টে ধুকপুক শব্দ অনুভব করছে তৈশী। শিরায় শিরায় বয়ে চলা শিহরণ আর শরীরের ঈর্ষাদ কাঁপুনি তাকে কাবু করে দিয়েছে। ঋতিক আর একটু পাশ ঘেঁষে বসে। তৈশীর হাতের আঙ্গুলের ফাঁকে নিজেকে আঙ্গুল ঢুকিয়ে মুষ্টিবদ্ধ করে গভীর গলায় বলে, আমার ভালোবাসা কথাটা ফেরত দাও কুমারী। আমার কাছে কোনো ভালোবাসা টালোবাসা নেই। ভেঙচি কাটে তৌসী ঋত্বিককে বলে। কারো হক নষ্ট করা কিন্তু অন্যায়। তৈশী চুপ। ঋত্বিক তৈশীর থুতনি ধরে মুখ তুলে বলল। রাগ করে আছো? তৈশীর চোখ নামিয়ে নেয়। ঋত্বিক বলে, তুমি ভাবছো আমি তোমাকে অবহেলা করছি? তৈশী চোখ তুলে তাকায়। ঋত্বিক বলে, একটা বিষয় নিয়ে ঝামেলায় পড়েছে। যখন এই বিষয়টা মনে পড়ে তখন আর মস্তিষ্ক কাজ করে না, অনুভূতি শূন্য হয়ে যায়। আমি চাই স্বাভাবিক থাকতে, কিন্তু পারি না। যে মানসিক যন্ত্রণা আমাকে শেষ করে দিচ্ছে, ওই যন্ত্রণা তোমাকে স্পর্শ করতে দিব না তৈশী। একদিন সব ঠিক হবে, সেদিন তোমাকে এই কুৎসিত কারণের গল্প শোনাবো। এর আগে চাইলে আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না। ততদিন একটু খারাপ ভেবে নাও, আমি ভালোবাসা দিয়ে পুষিয়ে দেবো। তৈশী অবুঝ চোখে তাকায়। ওর মস্তিষ্ক ঋতিকের কথার গভীরতা স্পর্শ করতে পারেনি। শুধু ঠোঁট কাঁপিয়ে বলে, আপনাকে আমি বুঝে উঠতে পারি না। আপনি কেমন? ঋতিক তৈশীর কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় বলে, এই মুহূর্তে তোমার ভেজা চুল, ভেজা কাঁধ, লোভনীয় অধরের আকর্ষণ আমাকে উন্মাদ হতে যেমন উস্কাচ্ছে, ঠিক তেমন নির্লজ্জ। বাড়ির ডান দিকে সারিবদ্ধ গাছের পাশ ঘেঁষে দোলানো দোলনাটায় বসে আছে ফিহা। দুপা তুলে বসে এসে চোখ স্থির শিউলি ফুলের গাছটির ওপর। গতকাল তানিলের সাথে দেখা করে আসার পর থেকে সে উদাসীনতায় ভুগছে। পাঁজরের হাড়গুলো যেন আর মানতে চাইছে না, ভেঙে গুড়িয়ে যাচ্ছে ক্রমাগত। মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় ফিহা। মেয়ের বিবর্ণ চেহারা দেখে মুখের হাসি বিলীন হয়ে যায় এনামুলের। তিনি প্রশ্ন করেন, মন খারাপ? ফিহা মুখ ফিরিয়ে নেয়। এনামুল ভেতর থেকে টেনে আনেন একদলা লম্বা শ্বাস। মেয়ের পাশে বসতে বসতে বললেন, চলো আজ আমরা বাইরে ঘুরতে যাই, তোমার মন ভালো হয়ে যাবে। যাব না বাবা, ভালো লাগছে না, আমাকে একা থাকতে দাও। ফিহার শুষ্ক জবাব। এনামুল চুপ করে রইলেন। মেয়ের করুণ দৃষ্টি ওনার কলিজা ছিদ্র করে দিচ্ছে। একটি মাত্র মেয়ে ওনার, সে কিনা আজ চোখের সামনে বিধ্বস্ত হয়ে যাচ্ছে। ফিহা বাবার কাঁধে মাথা রেখে জীর্ণ শীর্ণ কণ্ঠ কাঁপিয়ে বলে, আমার ভাইগুলো কি আর আগের মতো হবে না বাবা? এক ভাই আরেক ভাইয়ের ছায়াও সহ্য করতে পারে না। ওরা তো এমন ছিল না বাবা, কি হয়েছে ওদের? আমি না আর নিতে পারছি না, আমার দম আটকে আসছে। কাঁদে না মা, সব ঠিক হয়ে যাবে। 1-2 দিন অপেক্ষা করো। আমি থাকতে তোমার সাথে কোনো অন্যায় হবে না, সব ঠিক করে দিব মা। কবে ঠিক হবে বাবা? কবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো আমরা? এনামুল নিশ্চুপে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। ঋতিকের পরিবর্তন ওনার হৃদয়টাও আহত করে। বন্ধুর মতো ছেলে এমন পরিবর্তনে ওনার বুক পুড়ছে। শুধু যন্ত্রণাটুকু ভেতরে চেপে রাখছেন বারবার। রাত 2টা বাজে। ফোনের রিংটনে ঘুম ভাঙে পালকের। হাতে বালিশের নিচ থেকে ফোন বের করে দেখলো তৈশীর ফোনে কল এসেছে। ঋতিক ফোন দিয়েছে। পালক তার বোনকে ডাক দেয়। তৈশীর সাড়া নেই। এই মেয়েটা একটু ঘুম কাতুরে, ঘুমালে দুনিয়া উল্টে গেলেও টের পায় না। পালক গা ধাক্কা দিয়ে বলে, আপু ওঠো, ভাইয়া ফোন দিচ্ছে। তৈশী করে পাশ ফিরে।
আবার ফোন আসে। পালক আবারও ডাকে। ঘুম ঘুম চোখে ফোন হাতে নেয় তৈশী। ফোন ধরে ঘুমে ভারী গলায় বলে, হ্যালো। গেট খোলো। মানে? মানে তোমাদের গেটের সামনে দাঁড়িয়ে আছে, খুলে দাও। কি? লাফিয়ে ওঠে বসে তৈশী। কি হয়েছে বোঝার জন্য পালকও উঠে বসলো। তৈশী ফোন কেটে দিতেই পালক জিজ্ঞেস করে, কি হয়েছে আপু? গেট খুলতে বলছে। পালক বিস্মিত হয়ে তাকায়। এত রাতে গেট খুলতে বলছে মানে? নিশ্চয়ই এখন তাকে রুম থেকে বের করে দিবে। চট করে শুয়ে পড়ে বলে, তোমাদের প্রেম ভালোবাসা যা করার বাইরে করবে, একদম আমাকে ঘর থেকে বের হতে বলবা না। তৈশী বালিশ নিয়ে পালককে মারে। রুম থেকে বের হতেই পালক লাফিয়ে উঠে বসে। দরজা কপাট ফাঁক করে বোনকে ডাক দিয়ে বলে, আমি দরজা বন্ধ করে দিয়েছি, তোমরা আগলা ঘরে ঘুমাও। তৈশী কিছু বলার সুযোগ না দিয়ে ঠাসিয়ে দরজা বন্ধ করে দেয় পালক। গেট খুলে দিতেই ঋত্বিক বলল, 1টা থেকে ফোন দিচ্ছে, এখন 2টো বাজে। এতক্ষণ? হ্যাঁ, এতক্ষণ ধরে মশার কামড় খাচ্ছে। ঋত্বিক গেটে ভেতরে ঢুকলে গেট বন্ধ করে তৈশী। সে বলে, ডাক দিতেন ডাক দিলে কি আর তুমি আসতে? চাচা চলে আসতো। তো মশা তো আর কামড়াতো না। ঋত্বিক তৈশীর হাত টেনে দিয়ে তার শরীরের সাথে তাকে এক করে নেয়। তৈশী কেঁপে ওঠে। ঋত্বিক বলে, মশার কামড় মুছে দেওয়ার ক্ষমতা নেই তোমার? না নেই, ছাড়ুন। ঘরে চলো। পালক ঘুমিয়ে আছে। ডাক দাও, বলো অন্য ঘরে যেতে। ডাক দিতে পারবো না। আমি দিচ্ছি গিয়ে। ঋত্বিক যেতে লাগলো। তৈশী আটকে ফেলে, অনুরোধ করে বলে, না প্লিজ, এই রাতে খাবার ঘর থেকে বের করে দেয়া কেমন জানি দেখায় না। তাহলে আগলা ঘরে চলো। তালা দেয়া আর চাবি বাবার কাছে। ঋত্বিক কটমট করে তাকায়। চাঁদের মৃদু আলোয় দৃশ্যটা চোখ এড়ায় তৈশীর। কিছু একটা ভেবে এসে তৈশীকে কোলে তুলে নেয়। জ্যোৎস্নালোকিত পথ ধরে পা বাড়ায় পুকুরের দিকে। তৈশীর বেশ প্রিয় জায়গা এই ঘাটের সিঁড়ি। রাতের বেলা মন খারাপের রেশ কাটাতে এসে এই পুকুর পাড়েই আসে। পুকুরের স্বচ্ছ জলে ভেসে ওঠা চাঁদ আর চারিদিকের নিস্তব্ধতা তার একাকিত্বের সঙ্গে। নিচের সিঁড়িতে এসে তৈশীকে নামায় ঋত্বিক। গা ঘেঁষে বসে দুজন। ঋত্বিক তৈশী 2 হাতে আলিঙ্গন করে। তৈশীর কাঁধে থুতনি ঠেকিয়ে বলে, তোমাকে এত মনে পড়েছিল যে মনে হচ্ছিল এখন তোমাকে না দেখলে মরে টরে যাব। আচ্ছা, এই জন্যই বুঝি ওনাকে এখন ফেলে রেখেছেন? অভিমানে আবৃত অভিযোগে হেসে ওঠে ঋত্বিক। তানিলের ওই কথাগুলো শোনার পর থেকে তৈশীকে হারিয়ে ফেলার ভয় তাকে আঁকড়ে ধরেছে। যদি সত্যি সত্যি অযত্নে সে তৈশীকে হারিয়ে ফেলে তখন? এই ভয়টা তাকে নিঃশ্বাস নিতে দিচ্ছিল না। তাই সে ছুটে এসেছে এসব অসময়ে। তৈশীর কাঁধে ওষ্ঠধর ছুঁয়ে চোখ বন্ধ করে ঋত্বিক। বেশ চুপচাপ দুজন। ঋত্বিকের ভারী নিঃশ্বাস উষ্ণতা তৈশীর কাঁধ ছুঁয়ে যাচ্ছে। হৃৎপিণ্ডের অস্বাভাবিক চলাচল শিরা উপশিরার শীতল স্রোত বয়ে গেল। গভীর অনুরাগে সিক্ত ঋত্বিক। তার স্পর্শে এলোমেলো। তৈশী চোখ বন্ধ করে নেয়। শিহরিত চিত্ত চাইছে ঋত্বিকের প্রগাঢ় স্পর্শ। গভীরতম প্রেমে ডুবে অতলে হারানোর প্রবণতা জাগছে মনে। চট করে উঠে দাঁড়ায় তৈশী। আর কয়েক মুহূর্ত গড়ালে একটা অঘটন হবে নিশ্চিত। 2 হাতে 2 দিকে পর্দা ঠেলে দিতেই হুমড়ি খেয়ে সমস্ত রোদটুকু এসে ঘরে ঢুকলো। স্নিগ্ধ রোদের স্পর্শ মুখে লাগতেই চোখ কুঁচকে নেয় সৌমিক। সকালের এই কোমল রোদে হারমোশা সৌমিকের মনে প্রফুল্লতা আনত। আজ সে রোদকে তার কাছে শুধুই খোলা আকাশের ফাঁক ফোকর মনে হচ্ছে। সৌমিক পকেটে হাত গুজে দাঁড়ালো। সাইড বক্সের ওপরে রাখা কাপটার কফিটুকু হয়তো ঠান্ডা হয়ে গেছে অনেক আগে। ঘন্টাখানেক হবে খালেদা তাকে কফি দিয়ে গেছেন, সাথে তার জন্য ভেজানো বাদাম ও ছোলা। সৌমিকের খেতে ইচ্ছে করছে না কিছুই। বিভীষিকাময় যন্ত্রণায় পড়ছে সে। হৃদয় কাঁপছে অদৃশ্য বিষণ্ণতার ছায়ায়। আজকালকের প্রতিটি নিঃশ্বাস ভারী তার। বারংবার কানে বাজে ভাইয়ের বলা সেই কটু বাক্য। আমি কি করব না করব তোকে জিজ্ঞেস করে করব? সারাদিন আড্ডা শুয়ে শুয়ে খাওয়া ছাড়া কি করিস তুই? যেদিন সবকিছু দায়িত্ব ঘাড়ে নিতে পারবে সেদিন এসে এত তেজ দেখাবে। সৌমিকের ঠোঁটের কোণে মলিন হাসি টানে। জীবনে বেকার থাকাকার কতটা অপমানের সেটা তার এই ভাই তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কর্ম না থাকলে কেউ মর্ম বোঝে না, কথাটা মৃত্যুর মতো সত্য। সৌমিক, ঋত্বিক ঘরের গলা শুনে কপালে ভাঁজ পড়ে সৌমিকের। বিস্ময়ে অভিভূত চোখ স্থির রইল জানালার বাইরে।
সে তো ভেবেছিল ঋত্বিক যেচে করে আসবে না তার সাথে কথা বলতে। এসেছে তাহলে? সে পেছনে তাকালো না, যেন ভাইয়ের ডাকি শোনেনি। পেছন থেকে আবারও কানিয়া শেষ। তোর সাথে কথা ছিল, জরুরি। সৌমিক নিশ্চুপ। ঋত্বিক আবার বলে, কি হলো, শুনতে পাচ্ছিস না? সৌমিক এখনো আগের মতোই আছে। ঋত্বিক এবার ক্রুদ্ধ হলো। ধার করে তেড়ে এসে সৌমিকের বাহু ধরে তার দিকে ঘুরায়। প্রকোপ চেঁচিয়ে উঠে বলে, ডাকছে না তোকে, শুনতে পাচ্ছিস না? না শোনার ভান ধর। কথা শেষ হওয়ার আগেই ঋত্বিকের বহিমান চোখ শীতল হয়ে এলো। থেমে গেল সে। সৌমিকের ঠোঁটের কোণে এখনো জখম হয়ে আছে, নাকি ডগা কালচে ভাব নিয়েছে। রাগের মাথায় ভাইকে এত বেশি আঘাত করেছে সে খেয়ালই করেনি। সৌমিকের কতটা ক্ষত হয়েছে, 2 দিন হয়েছে আঘাতের, এখনো কমেনি। হয়তো মেডিসিন নেয়নি। সৌমিক নিজের বাহু থেকে ঋত্বিকের হাত সরিয়ে গম্ভীর গলায় বলল, এখানে বলা যাবে না, বাইরে যাওয়া লাগবে। সৌমিক কিছু বলল না। ঋত্বিক শান্ত স্বরে বলে, ফিহা আমাদের একটি মাত্র বোন। ওর বিয়েতে আমাদের 2 ভাইয়ের একা থাকা চাই। পরশু তোর আর আমার মধ্যে যা হওয়ার হয়েছে, ভুলে যায় সব। আপাতত কোনো বিদ্বেষ চাই না। সব মিটমাট হওয়ার জন্য আমার বলার প্রতিটি কথা তো শোনা প্রয়োজন। চল বাইরে। সৌমিক অকপটে বলে ওঠে, আমি যেতে পারবো না। কথাগুলো তোর জানা দরকার। আমি কিছুই জানতে চাই না, তুমি যাও এখান থেকে। সৌমিক, বাবার বিষয়ে ঋত্বিক পুরো কথা বলার আগেই সৌমিক খানিক গলা উঠিয়ে বলে ওঠে। যেতে বলেছি না তোমাকে? ঋত্বিকের শীতল মস্তিষ্ক আবারও জ্বলে ওঠে। সে কিঞ্চিত ক্রুদ্ধ হয়েই বলে, উচ্চ গলায় কথা বলছিস? কিছু বলছিস না দেখে সাহস বেড়ে গেছে? কিছু যখন জানতে চাস না, তোরা নিজেকে গুছিয়ে নে। ফিহার বিয়ে নিয়ে যেন এই ঘরে আর কোনো প্রশ্ন না ওঠে। কি প্রশ্ন উঠবে? তোমার মতন পয়সাবাজের সম্মুখে কেউ প্রশ্ন তুলবে? এমন স্পর্ধা কারো আছে? ভাইয়ের তেজালো জবাবে ঋত্বিক দাঁত চেপে বলে। মুখ সামলে কথা বল, কি বলছিস এসব? সৌমিক তাচ্ছিল্য করে বলে, মুখ সামলেই তো আছি। তোমার খাচ্ছি, তোমার পড়ছি। মুখ সামলে না থাকলে এ ঘরে ঠাঁই হবে না ভাই। সৌমিক, থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠিয়েও থেমে গেল ঋত্বিক। ভাইয়ের প্রত্যহ চেহারা দেখে হাত থামলেও রাগ থামলো না। তার রক্তিম চোখ জোড়ায় ক্রোধ ঝরে পড়ছে। দাঁতে দাঁত চেপে সৌমিকের মুখের সামনে তর্জনী আঙ্গুল উঠিয়ে বলল, আগামী 1 সপ্তাহ তুই আমার চোখের সামনে আসবি না। এটা তোর জন্য মঙ্গলজনক হবে। সৌমিক নিরুত্তর। রাগে লাল হয়ে ভয়ঙ্কর রূপ নেয় চোখ দুটো স্থির ঋত্বিকের চোখে। চল শক্ত করে নিজের রাগ সংযত করছে সে। ঋত্বিক এসব পরোয়া না করে লম্বা লম্বা পা ফেলে চলে যেতে উদ্যত হলো। দরজার সামনে এসে থামলো সে। এনামুল সাহেব দাঁড়িয়ে আছেন। ছেলেদের ঝগড়ার শেষ মুহূর্তে এসেছেন তিনি। ঋত্বিক ওনার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে পাশ কেটে চলে গেল। বাবার সাথে কথা বলার মতো রুচি নেই তার। এনামুল সাহেব ঘাড় ঘুরিয়ে ছেলে যাওয়ার দিকে তাকালেন। ঋত্বিকের উপর যতটা রাগ হয়, কেন জানি তার এই বদলে যাওয়ার কথা ভাবলেই ঠিক ততটাই কষ্ট হয়। দীর্ঘশ্বাস ছেড়ে রুমে আসেন এনামুল। সৌমিকের মুখের দিকে তাকিয়ে বুকটা হু হু করে উঠল। এই সন্তানগুলোকে তিনি বড় করেছেন, একটা ফুলের টোকাও লাগতে দেননি। আজ ওরা নিজেদের মধ্যে মারামারি করে, একজন আরেকজনকে আঘাত করে, রক্ত ছড়ায়। এই শিক্ষা দিয়েছেন তিনি। একটা বাবার জন্য এর থেকে দুঃখের আর কিছুই নেই বোধ হয়। এনামুল সৌমিকের মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার একটা জিনিস আমাকে মুগ্ধ করে। তোমার ভাই তোমাকে যতই আঘাত করুক, তুমি তাকে পাল্টা আঘাত করো না। রাগের মাথায় সেদিন গায়ে ধাক্কা দিলেও আঘাতের জন্য হাত উঠাইনি। বড় ভাইয়ের প্রতি এই সম্মানটা দেখে আমি সন্তুষ্ট। সৌমিক পকেটে হাত রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার ইচ্ছে করছে আশেপাশে সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে। তার রাগ হচ্ছে ভীষণ রাগ, কিন্তু সে এই রাগ ঝাড়তে পারবে না। শুধু যে সম্মান থেকে সে হাত তোলে না তা কিন্তু নয়, সে ভালোবাসে তার ভাইকে। ভাইয়ের মুখের দিকে তাকালে আঘাত করতে বুক কাঁপে তার। নয়তো তারও মন চায় বেয়াদব হতে, একটু নিয়মের বাইরে গিয়ে প্রতিবাদ করতে। এনামুল দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আমি মলম লাগিয়ে দেওয়ার পর আর নিজে থেকে একবারও লাগাওনি, মেডিসিনও নাওনি মনে হচ্ছে। এনামুল ড্রেসিং টেবিলের ওপর থেকে মলম নিয়ে আসলেন। ছেলেকে হাত ধরে খাটে বসিয়ে ক্ষতস্থানে মলম দিতে দিতে বললেন, তোমার মায়ের সাথে প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন আমি থাকব তোমাদের কারোর সাথে খারাপ হতে দিব না। ভাগ্য এমন নির্মম
যে আমি সে কথাটা রাখতে পারিনি, তবে চেষ্টা করব তোমাদের খুশি রাখার। কনিক থেমে এনামুল আবার বলে, হৃদ্দিকের রাগ ভাঙবে, ফিহার বিয়ে ভাঙবে, তোমার মন খারাপের কারণও দূর হবে। বাবাকে শুধু একটু সময় দাও, তারপর দেখো সব ঠিক হয়ে গেছে। কলেজে থেকে মাত্র এসেছে পালক, তৈশি চুল চিরুনি দিচ্ছিল আর চোখে বোনের দিকে তাকিয়ে আবার আয়নায় চোখ রাখে। ঋদ্ধিক তাকে মেসেজ দিয়ে বলেছে আজ আসবো। এই ছোট্ট মেসেজটি পড়ার পর থেকে লজ্জায় একা একাই হাসছে তৈশি। ইস, কি লজ্জা লাগছে, মনের মধ্যে অন্যরকম অনুভূতি হচ্ছে। পালক ভ্রু উঁচিয়ে তাকায় আজ কিন্তু জানিয়ে আসবে, বাবা মা এমনিতেই তোকে আলাদা ঘরে দিবে। বলে গুনগুনিয়ে ঘর থেকে বের হয়ে যায় তৈশি। পালক হাসতে হাসতে ফোন নিয়ে খাটে বসলো। ঘন্টাখানেক পার করে দেয় ফেসবুক স্ক্রল করতে করতে। ফোন রেখে দিবে এমন সময় তার সামনে সৌমিকের একটা ছবি আসে। 4 দিন আগে আপলোড করা হয়েছে ফটো। পালকের হাত থেমে যায়, তার বৃদ্ধা আঙ্গুল আর ওপরে ওঠে না। ব্রাউন কালার শার্টের সাথে হোয়াইট বেগি প্যান্ট পরা, রাস্তার মাঝামাঝি দাঁড়িয়ে আছে প্যান্টে হাত দিয়ে। ফর্সা হাতের ব্ল্যাক ওয়াচটি আগলে আছে, মাথা ভর্তি ঘন চুলে ভ্রু ঢেকে আছে। কি মায়াবী নিখুঁত চোখ জোড়া, ঠোঁটে লেগে আছে নেশা ধরানো হাসি। পালকের ব্যাকুল চিত্ত ডুকরে ওঠে। নিজের অজান্তেই এই মুখশ্রী মায়ায় জড়িয়ে গেছে সে। এই মানুষ, তার নাম, তার সব কিছু পালকের খুব আপন মনে হয়। কিন্তু সৌমিক? পালক দীর্ঘশ্বাস ছাড়ল। 1 মাস আগে ফেসবুকে অ্যাড হয়েছিল 2 জন, সম্পর্কে ফাটল ধরলেও আনফ্রেন্ড করা হয়নি। এখন একেবারে ব্লক করেই দিল। ওপরওয়ালার যা করেন ভালোর জন্যই করেন। তার আর শ্রমিকের সম্পর্ক প্রকাশ হলে হয়তো তৈশির সংসারে আরও অশান্তি হতো। এই সান্ত্বনাটুকু এখন শান্ত থাকার খুঁটি। ফোনটা রেখে বালিশে মুখ গুজে শুয়ে পড়লো পালক। খুব কান্না পাচ্ছে তার, খুব বেশি। 2-1 দিনের ভেতরে ছেলেপক্ষ তাকে দেখতে আসবে। ছেলেকে মা বাবার পছন্দ হয়েছে, এখন তাকে ছেলেপক্ষ পছন্দ করলে এই বিয়ে হয়ে যাবে। পালক বালিশ থেকে মুখ তুলল। বাবার ডাক শোনা যাচ্ছে, খুব খুশকণ্ঠে ডেকে যাচ্ছেন তাকে। গায়ের ওড়না জড়িয়ে বের হয়ে আসে। 2 হাত ভরে বাজার করে নিয়ে এসেছেন বাবা, সাথে সৌমিকও এসেছে। সৌমিককে দেখে কয়েক মুহূর্তের জন্য থেমে যায় পালক। ঢিলে ঢালা কালো টি শার্ট, কালো ট্রাউজার, মুখে কালো মাস্ক পরা, এলোমেলো অগোছালো চুল অযত্নে আরও কিছুটা বড় হয়েছে। দুজনের চোখাচোখি হলে স্বাভাবিকভাবে চোখ ফিরিয়ে নেয় 2 জন। পালক এগিয়ে এসে বাবার হাত থেকে বাজার নেয়। শ্রমিকের হাতেও 2টো ব্যাগ ছিল, সে ব্যাগগুলো নিচে রেখে দেয়। হাফসা ঘর থেকে বেরিয়ে আসেন। শ্রমিককে দেখে বেশ খুশি হন। উনি ইমরুলকে বললেন, এত বাজার যখন ভ্যানে করে আসতা, শুধু শুধু লোকটাকে দিয়ে কষ্ট করালা। ইমরুল বললেন, একা এত বাজার নিয়ে আসতে পারছিলাম না, ভ্যানও পাচ্ছিলাম না, ও বাজারে ছিল তাই এগিয়ে দিতে আসছে। শ্রমিক চলে যেতে চাইলো। হাফসা আর ইমরুল জোর করলেন কিছু খেয়ে যেতে, সে রাজি হলো না। হাফসা বলল, অন্তত একটু পানি খেয়ে যাও। শ্রমিক রাজি হয়। পালককে ডাক দেন তার বাবা পানি দেওয়ার জন্য। অলিন্দের ব্রেঞ্চে বসে ভুলবশত মাস্ক খুলে ফেলে সৌমিক। ঠোঁটের কোণে নাকের পাশে জখম দেখে হাফসা ও ইমরুল আটকে ওঠেন। হাফসা বলেন, তোমার মুখে এগুলো কিসের দাগ? শ্রমিক ভরকে গেল। বেখেয়ালিতে মাস্ক খুলে ফেলেছে সে। জোরপূর্বক হাসি টেনে বলল, মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। হাফসা এমনভাবে তাকালেন যেন বিশ্বাস করলেন না। ইমরুল বললেন, আগামী পরশু আমাদের বাড়িতে আসিস, ছোটখাটো একটা অনুষ্ঠান হবে। কিসের? পালক পানি নিয়ে এসেছে। শ্রমিকের দিকে চোখ তুলে না তাকিয়ে গ্লাস এগিয়ে দেয়। শ্রমিক গ্লাস হাতে নিতে হাত বাড়ায়, তখন ইমরুল বলে ওঠেন, আগামী পরশু পালককে দেখতে আসবে, ওদের পছন্দ হলেই হাকত করে যাবে। মাত্র গ্লাস ধরেছিল শ্রমিক, আকত শব্দটা শুনে হাত ফসকে গ্লাস পড়ে গেল। পাকা করা অলিন্দে কয়েক টুকরো কাঁচ ছড়িয়ে গেল। এদিক ওদিক গ্লাস পড়ায় দ্রুত কয়েক পা পিছিয়ে গেছে পালক। সৌমিক ইতস্তত করতে করতে বলে, সরি, আমি যাচ্ছি, একটু তাড়া আছে। আরে পানি খেয়ে যা, আবার নিয়ে আসবে। না না, আমার সময় নেই। দ্রুত পায়ে চলে যায় সৌমিক। ইমরুল পালককে বলেন কাঁচগুলো তুলে নিতে। পালক ঝাড়ু আনতে গেল। হাফসার ধূর্ত চোখে কেমন সন্দেহের চাহিনি। ইমরুল বললেন, পুরো রাস্তা মনমরা হয়ে এসেছে, এত চঞ্চল একটা ছেলে এমন চুপচাপ।
রাত 11টা। বিছানায় শুয়ে আছে ফিহা। বাহির থেকে চিল্লাচিল্লি আওয়াজ আসছে। ফিহা প্রথমে গুরুত্ব না দিলেও ক্রমশ বাড়তে থাকায় রুম থেকে বের হয় সে। ঋদ্বিক তার বাবার সাথে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি করছে। শ্রমিক, মা ও রূপসা আছে সেখানে। ফিহা অবাক হলো তানিলকে দেখে। তানিলও এখানে দ্রুত নিচে আসে সে। ঋদ্বিক তার বাবাকে কণ্ঠস্বর তীব্র করে বলল, আমাকে খারাপ হতে বাধ্য করবে না। যা করেছ তার জন্য অনুতপ্ত হও, শুধু জন্ম দিয়েছ বলে। নয়তো কি করবি তুই? এনামুল তেরে আসলে ঋদ্বিকও তেরে যায়। তানিল ঋদ্বিককে আটকে বলে, রিদনিক থাম, মাথা ঠান্ডা কর, আমিও কথা বলবো চাচার সাথে। এনামুল হক বাজখাই গলায় বলেন, এই ছেলে, তুমি চুপ করো। এই পরিবারে অশান্তি লাগার পেছনে তোমারই হাত। একের পর এক উস্কানো দিয়ে তুমি ওর মাথা খাচ্ছ। তানিল এসব গায়ে মাখলো না। সে তবুও বাবা ছেলেকে থামাতে চাইলো। ফিহা বুঝতে পারছে না কি নিয়ে ঝগড়া করছে ওরা। সে রূপসাকে বলে, কি হয়েছে? খালু তোমার বরপক্ষের বাড়িতে গিয়ে বিয়ে ভেঙে এসেছে। ফিয়া খুশি হয়ে ও হতে পারলো না। দ্বিতীয়বার ঘরে মারামারি চিল্লাচিল্লি দেখতে চায়নি সে। তার ভাই তার বাবাকে অকট্য ভাষায় একটা গালি দিয়ে উঠল। আর কিছু একটা বলার আগে তানিল মুখ চেপে ধরে ঋদ্বিকের। এনামুল হক হতভম্ব হয়ে ছেলের দিকে তাকান। ওনার ছেলেই ওনাকে গালি দিল। শ্রমিক এতক্ষণ চুপ থাকলেও এখন ক্রোধে জ্বলে উঠল। সে ঋদ্বিকের কলার চেপে বলল, বাবাকে গালি দেওয়ার মতন স্পর্ধা হয় কি করে তোমার? আর একটা গালি দিলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। কলার ছাড় আমার। বলেই খুশি দেয় সৌমিককে। সৌমিক পিছিয়ে গেল। ঋদ্বিক বলল, তোর বাবার সাহস কি করে হয় আমার বোনের বিয়ে ভাঙার? নেশা করে এসেছো? আমার বাবা তোমার বোন? বাবা ঠিকই বলেছে, অন্যের চামচামি করতে করতেই তোমার মাথা খারাপ হয়ে গেছে। মুখ সামনে কথা বল, নয়তো তোর জিভ টেনে ছিঁড়তে আমার 1 মিনিটও সময় লাগবে না। মানুষ যখন অমানুষে পরিণত হয় তখন তার পক্ষে সবই সম্ভব হয়ে যায়। ঋদ্বিক সৌমিকের গলা চেপে ধরে কিরমির করে বলে, ওই অমানুষ লোকটার সঙ্গ দিচ্ছিস? অমানুষ আমি না, অমানুষ তোর সম্মানিত বাবা। এনামুল হক আর নিজেকে সংযত করতে পারলেন না। ধাক্কা দিয়ে সৌমিকের থেকে ঋদ্বিককে ছাড়িয়ে তার গালে ঠাসিয়ে থাপ্পড় দিয়ে হুঙ্কার দিয়ে উঠলেন, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি তুই। নিমক হারাম, বন্ধুর পাল্লায় পড়ে এখন বাপকে অমানুষ বলছিস। থাপ্পড় খেয়েও শান্ত হয় না ঋদ্বিক। জ্বলন্ত আগুনের মতো দাউ দাউ করে ওঠে। কথায় কথায় বন্ধুকে টানবা না। শেফালি সৌমিককে ধরেছিলেন। উনি দ্রুত এসে ঋদ্বিককে আটকে বলেন, ঋদ্বিক থাম, ওপরে যা, কোনো ঝামেলা করিস না তুই। এনামুল শেফালিকে কর্কশ গলায় বলে ওঠেন, তোর মতো হয়েছে তোর ছেলে, আমাকে গালি দেয়, আমাকে অমানুষ বলে। তোর মতোই নুন হারাম হয়েছে। তারনীল ঋদ্বিককে জোর করে উপরে নিয়ে গেল। শেফালি সৌমিককে নিয়ে সোফায় বসেন। নির্মল রাগে গিজগিজ করতে করতে নিজের রুমে যান। এই অশান্তি আর ভালো লাগে না। এবার হয় ঋদ্বিক বাড়ি ছাড়বে, নয়তো বা উনি। ঋদ্বিককে শান্ত করে বিদায় নেয় তানিল। সদর দরজা ছেড়ে বের হতেই সম্মুখীন হয় ফিহার। সে এতক্ষণ হয়তো তানিলের অপেক্ষায় ছিল। নৈসর্গিক ভঙ্গিতে পাশ কেটে চলে যেতে চায় তানিল। ফিহা পথ আটকে নিল। তানিল তার দিকে তাকাতেই তীক্ষ্ণ প্রশ্ন ছড়ল, দেখলে তো কতটা অশান্তি লাগিয়ে রেখেছো? এত কিছু করে শান্তি পাচ্ছ তুমি? তানিল রক্তিম চোখে তাকালো, দাঁতে দাঁত খিচে বলল, শুধুমাত্র রিদনিকের মুখের দিকে তাকিয়ে নয়তো তোমার বাবার মতো অমানুষ লোকের জন্য আমি একাই যথেষ্ট ছিলাম। আমার বাবা অমানুষ? লাগাম ছেড়ে যেও না, নিজে একটা পশুর সমতুল্য। আগে নিজের দিকটা দেখো। তানিল তীব্র গলায় বলল। পথ ছাড়ো আমার। ফিয়া নিরুত্তর নয়, সেও কণ্ঠে কঠিন সতর্কতা দেয়। তোমাকে শেষবারের মতো নিষেধ করছি, আমার পরিবার আর কোনো দ্বন্দ্ব সৃষ্টি করবে না। তানিল চলে যেতে উদ্যত হলে ফিহা আবারও পথ রোধ করে বলল। তানিল রাগী চোখে তাকিয়ে থেমে গেল। ক্রোধের ঢেউ ধীরে ধীরে ঠান্ডা হয়ে থেমে এলো চোখে। ফিহার চোখে তখন চিকচিক করছে জল। তানিল চোখ নামিয়ে নিল। ফিহা কেঁপে ওঠা কণ্ঠে বলল, এত বাজেভাবে প্রতিশোধ নিবে কল্পনাও করিনি। বিশ্বাস করো, এত অশান্তি আর নিতে পারছি না আমি। আজ যা দেখেছো তা এই বাড়িতে রোজ হয়, আমার আর সহ্য হচ্ছে না। তানিল ফিহার অবয়বের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রয়। বুকের ভেতরে সূক্ষ্ম একটা ঢেউ উঠে তীব্র ব্যথা নিয়ে চোখ ফিরিয়ে নেয় সে। বুক চিরে আসা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, পথ ছাড়ো।
তানিল চলে যায়। মুখটা ভারী লাগে। এই যন্ত্রণার শেষ কোথায় সেও জানে না, শুধু খোদা জানেন। সকাল গড়িয়ে দুপুরে থামলো, তো সে এখনো বিছানা ছাড়েনি। তার ভেতরের অস্থিরতা তাকে নিঃশ্বাস নিতে দিচ্ছে না। ঋতিক আসবে বলেও আসেনি রাতে। কেন আসেনি জানে না তৈশী। রাত থেকে ফোনটাও বন্ধ বলছে। খাটের মাঝামাঝি বসে হাঁটুতে থুতনি ঠেকিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে সে। এই নিয়ে যে কতবার ফোন দিয়েছে ঋতিককে সেটা আর হিসেব নেই। খিদের জ্বালায় পেট চুচু করছে। ঋতিক আসলে খাবে, তাই খায়ও নি সে। ফোন ধরে দীর্ঘশ্বাস ছেড়ে খাট থেকে নামে তৈশী। তখনই কল আসে ফোনে। ঋতিক ফোন দিয়েছে। এতক্ষণ যার ফোনের অপেক্ষায় কাটাচ্ছিল, এখন তার ফোন পেয়ে অভিমানে ধরছে না। দুই একটা দেওয়ার পর আবার ফোন ধরে নিল। তৈশী ফোন ধরে একদম চুপ করে থাকে। ঋতিকের দীর্ঘশ্বাসের ভারী শব্দ শোনা গেল। তারপর সে বলল, সরি। তৈশী কান্না পেল। এ কেমন আবেগ তাকে গ্রাস করে নিচ্ছে দিন দিন। ভালোবাসলে বুঝি এতটা অবুঝ হয়ে যায় মানুষ? ঋতিক রাতে আসেনি তাই এত কষ্ট পেতে হবে? ঋতিক বলল। রাতে আসতে পারিনি, ফিহার বিয়ে নিয়ে ঘরে ঝামেলা হচ্ছিল, সরি। ঋতিকের কণ্ঠে করুণ ব্যথা ঝরে পড়ছে। তৈশীর রাগ নিভে গেল। সে বলল, খেয়েছেন? হুম। মিথ্যা বলছেন কেন? ঋতিক কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, তৈশী, জি। বাবা মারুফদের বাড়িতে গিয়েছিলেন, ওদের সাথে কথা বলে বিয়ে ভেঙে এসেছেন। তৈশী হাসে। তারপর সত্যি চাচা কিন্তু একদম ঠিক কাজ করেছে। ফিহা আপু একটুও রাজি ছিল না, আর চাচা উনি চান ফিহা আপুকে দেশের বাইরে সেটেল এমন কোনো ছেলে দেখে বিয়ে দেবেন। আপনি শুধু উল্টাপাল্টা কাজ করেন। ঋতিক দীর্ঘশ্বাস ছাড়লো। তৈশী আদৌ জানে না ঋতিক কেন এত মরিয়া হয়ে উঠেছে বোনকে বিয়ে দিতে। ঋতিক চাইছে দেশের বাইরে সেটেলড এমন পরিবার দেখে বোনকে বিয়ে দিতে, যে পরিবার দেশের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ নেই বললেই চলে। যেন বাবার এই কুকর্ম ফাঁস হলেও ফিহার পরিবারে কানে না পৌঁছায়। কিন্তু চাইলেই কি সব সহজে পাওয়া যায়? মারুফের পরিবার পেয়ে গেছিল খুব সহজে, কিন্তু বিয়ে আর হলো কই? তৈশী বলল, খুব মন খারাপ হচ্ছে আপনি না আসায়। আজ আসবেন? কথা দিচ্ছি না, নয়তো আসতে না পারলে সারাটা ছেচকাতুনিদের মতো কেঁদে কেটে বেড়াবে। বিকেলে একবার আসুন, পালককে দেখতে আসবে আজ, জানেন তো। আজ বিকেলেতে সৌমিকের সাথে আমার একটা কাজ আছে, ওটা করতে পারলে চলে আসবো। প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হয়ে গেলে দোকানদারকে টাকা দিয়ে ব্যাগ হাতে দোকান থেকে বের হয় পালক। কিছু জায়গায় আসার পর থেমে যায় সে। কেউ কি তাকে অনুসরণ করছে? পেছনে তাকিয়ে কিছুটা বিভ্রান্তিতে পড়ে। বাজারের রাস্তায় ব্যস্ত চলা মানুষজন সবাই যে যার গন্তব্যের উদ্দেশ্যে হাঁটছে। কেউ এদিক তো কেউ ওদিক। এত এত মানুষের মধ্যে সে কাকে সন্দেহ করবে? পালক আবার হাঁটা ধরলো। সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে মেয়েলি সমস্যায় পড়ে যায়। জরুরি জিনিস বের করে দেখে টেনে টুনে দিনটা পার হতে পারে, রাত হলে বিপদে পড়বে। আজ বিকেলে পাত্রপক্ষ তাকে দেখতে আসবে। এমনিতেই মন মেজাজ খারাপ, তার উপরে আবার এইসব। প্রচণ্ড বিরক্তি নিয়ে বাজারে আসে। আসার সময় মা আবার হাতে টাকা গুঁজে দেন ওনার প্রেশারের ওষুধ নিতে। পালক যখন বাড়ি থেকে বের হয়েছিল তখন এমন মনে হয়েছে যে কেউ তাকে ফলো করছে। মনের ভুল বলে পুরো পথ এসেছে। যখন সবজি কিনলো তখনও এমন মনে হলো। এখন দোকান থেকে বের হওয়ার পরেও তাই। সত্যি কি তার মনের ভুল? বেশ কিছু পথ গিয়ে আবারও একই অনুভূতি। পালক এবার না থেমে দ্রুত পেছনে তাকায়। কালো মাস্ক পরা একটা ছেলে তার একদম পেছন পেছন হাঁটছে। সে থামছেই ছেলেটাও থতমত খেয়ে থেমে যায়। নিকাবের আড়ালে পালকের সন্দিগ্ধ চোখজোড়া ছেলেটার চোখে পড়তেই এদিক ওদিকে চোখ ঘুরাতে লাগলো ছেলেটা, যেন চোর পড়েছে পুলিশের হাতে। অবশেষে মানুষজন অনেক চিৎকার দিলে পুরো বাজার ঝাঁপিয়ে পড়বে, তাই পালক নির্ভয়ে আছে। সে কঠিন কণ্ঠে বলে, আপনি কি আমাকে ফলো করছেন? হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আবার দ্রুত না সূচক মাথা নাড়ে ছেলেটা। পালকের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে বলল, যদি ফলো করছেন না তো আমি থামতেই থেমে গেলেন কেন? আপনি আপনার রাস্তায় যান। একটানে মাস্ক খুলে নেয় ছেলেটা। পালকের চোখ বড় বড় করে বলিষ্ঠ কণ্ঠে বলে, আপনি আপনি আবার পিছনে আছেন? শিহাবের চোখ মুখ স্পষ্ট ভীতিকর। সে আবারও না সূচক মাথা নাড়ে। পালক বলে, ভালো লোক সাজেন, পিছু নেননি তো পিছু পিছু হাঁটছেন কেন? ডাক দিব মানুষদের? শিহাব জিভ ভিজিয়ে ঠোঁট ভিজিয়ে একদমই বলে, তোমার আপু আমাকে ব্লক করে রেখেছে, অন্য নাম্বার থেকে ফোন দিলে ধরে না, একটু কথা বলিয়ে দিবে? পালক বলে,
লজ্জায় তো আপনার সুইসাইড করার কথা। আপনি এসেছেন আমার বোনের সাথে কথা বলতে, লজ্জা করে না? বিরক্তি নিয়ে পালক আবার হাঁটা ধরলো। শিহাব দ্রুত পায়ে পালকের কাছাকাছি যায়, হাঁটতে হাঁটতে বলে, শোনো, আমি তোমার বোনের কাছে শুধু ক্ষমা চাইতে চাই। আমি তাকে জানাতে চাই সে আমার সম্পর্কে যা ভাবছে তা কিন্তু নয়। একদম পিছু পিছু আসবেন না, নয়তো লোকজনকে ডাক দিব। শিহাব থেমে গেল। অদ্ভুত কোনো কারণে এইটুকু মেয়ের হুমকিতে ভয় পেয়েছে সে, আর চাহনি। যখন পেছনে ঘুরে মেয়েটা তার চোখের দিকে তাকিয়েছিল, শিহাবের হৃদয় যেন থেমে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য। ভয়ে তার হৃৎপিণ্ড এখনো কাঁপছে, বুক ঝিপঝিপ করা। এমন অদ্ভুত ভয় আর আগে কখনো তাকে স্পর্শ করেনি। শহর জুড়ে বিকেলে নেমে আসছে, বাজারের চৌরাস্তার মোড়ে নির্জন রাস্তায় দাঁড়িয়ে আছে ঋদ্বিক ও তানিল। তাদের দুইজনের সামনে দাঁড়িয়ে হো হো করে হাসছে সৌমিক। হাসতে হাসতে হাঁটু ভর করে নুয়ে পড়ছে সে। ঋদ্বিকের চোখে তীক্ষ্ণ চাহনি, হাতে হাত ভাঁজ করে দাঁড়ানো তানিলের কপালেও কুচকানো। দুজনই বিরক্ত হচ্ছে। সৌমিক হাসতে হাসতে বলল, মানে এইরকম একটা ফালতু কথা বলার জন্য তুমি আমাকে এখানে ডেকে এনেছো? নিজের বউকে বাঁচাতে এখন বাপকে খুনি বানিয়ে দিচ্ছ? বাহ ভাই বাহ, এত ফিদা হয়েছে বউয়ের প্রেমে? সৌমিক বিদ্রুপ করে বলে। আচ্ছা, প্রমাণ কি? ঋদ্বিক ব্যর্থ নিঃশ্বাস ছাড়ে। কেন জানি তার মন বারবার বলছিল সৌমিক কিছুই বিশ্বাস করবে না। সে বলল, আপাতত প্রমাণ নেই, তবে আমি যা বলবো তুই তা আমার কাছে যাচাই করলে নিজেই প্রমাণ পাবি। মা, টাকার শক্তি দিয়ে মায়ের জবানও কিনে নিয়েছো। এক্সিলেন্ট ভাই। সৌমিক হাতে তালি বাজিয়ে হাসে। হাসতে হাসতে এক জায়গা থেকে আরেক জায়গায় পা দুটো সরে যায়। ঋদ্বিকের চোখের রং পাল্টে গেল। তানিল ভয় পেল পরিস্থিতি বিগড়ানোর আগে রেগে গিয়ে আবার মারামারি শুরু করে দিবে। নিশ্চয় এমন কিছু ঘটার আগেই সে এগিয়ে এসে বলে, সৌমিক শোন, ঋদ্বিক মিথ্যা বলছে না। চাচার পাপ খুন সবই সত্য। সৌমিক কুট করে বলে, তোমার বানট কেচ্ছা কাহিনী শুনিয়েছো এতক্ষণ, তাই না? তুমি আর ওই বাড়ির মেয়ে মিলে আমাদের নাচাতে চাইছো। ঋদ্বিক গর্জন তুলে বলে, ওই বাড়ি মেয়ে কাকে বলছিস তুই? ওই বাড়ির মেয়েকেই ওই বাড়ির মেয়ে বলেছি। ঋদ্বিক তেড়ে আসলে তানিল ধরে আটকায়। সে বলে, এই ঋদ্বিক থাম, এখানে সমাধান করতে এসেছিস, মারামারি নয়। ঋদ্বিক থেমে যায়। তানিল সৌমিকের উদ্দেশ্যে বলে, তোর প্রমাণ চাই তো, আমি তোকে। কোনো প্রমাণ লাগবে না আমার। অন্ধ হওয়া মানুষগুলো আমাকে আর কি বা প্রমাণ দেবে? সত্যিটা তোর জানা উচিত। সত্যি ঘাটতে গিয়ে আবার সত্যি সত্যি যেন প্রমাণ না হয় যে খুন তৈসুই করেছে। তানিল দম ছাড়ে, নিজের ধৈর্য ধরে রেখে বলে, সৌমিক, মাথা ঠান্ডা করে ভাব। ঋদ্বিক বলা প্রতিটি কথা নিজে থেকে যাচাই করে দেখ, নিজেই প্রমাণ পাবি। ফিয়ার একটা সুন্দর জীবনের জন্য এখন এই মুহূর্তে তোদের দুই ভাইয়ের এক হওয়া ভীষণ প্রয়োজন। ফিহার জীবন সুন্দর করার জন্য আমি একাই যথেষ্ট। বউকে পবিত্র দেখানোর জন্য যে নিজের বাবার নামে এত বড় অপবাদ দেয়, সে দিবে বোনকে সুন্দর জীবন। সো ফানি। কথাটা শেষ করে এই শ্রমিক নিজের পথ ধরল। ঋদ্বিক দুই হাত কোমরে রেখে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে মাথা নিচু করলো। ছেলেপক্ষের সামনে বসে আছে পালক। দম আটকানো কান্নাটা গলা চেপে রেখেছে। বুকের গভীরে কোথাও যেন খুব ব্যথা হচ্ছে তার। বাবা বলেছে পছন্দ হলেই নাকি আজকেই আকদ। শেষ পর্যায়ে এসেও মন নির্লজ্জের মতো চাইছে সৌমিককে অনুভব করুক, তাকে নিজের করে নিতে একবার সামনে আসুক। কিন্তু আসবে না সৌমিক, তাকে অনুভবও করবে না। নিজেকে স্বাভাবিক করলো পালক। যা হচ্ছে হোক না। যে তাকে শুধুমাত্র খেলনা ভেবেছে, তার জন্য অযথা কেন কষ্ট পাচ্ছে সে? কষ্টের এই সময়টাতে প্রচণ্ড বিরক্তিতে মুখ কালো করে নিল পালক। তাকে দেখতে আসা ভদ্রমহিলাটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাকে। পালকের ইচ্ছে করলো উগ্র কিছু বলে ঘর থেকে বের করে দিতে, শুধু বাবার করা আদেশ মানতে চুপ রইল। তার বাবা বলে দিয়েছেন ছেলেপক্ষের সামনে যেন কোনো অভদ্রতা না করে। ভদ্রমহিলাদের পাশে টাই পরা ভদ্রলোকটাই নাকি পাত্র, যার বয়স আনুমানিক 34 থেকে 35 হবে। পালকের রাগ কান্না দুটোই পাচ্ছে। তার বড় বোনের স্বামী ঋদ্বিকের বয়সই হচ্ছে 28। ঋদ্বিকের থেকে এই লোক 7-8 বছরের বড়। এত বয়স্ক লোকের সাথে তার বিয়ের আলাপ চলছে। আজ এখানে ঋদ্বিক থাকলে নিশ্চয়ই রাগ করতো। চাচা আসলে ঋদ্বিক ভাই আসেনি। সে বলেছে কাজের ব্যস্ততার জন্য হাতে সময় নেই।
ভাইয়া কি জানে পালকের পাত্র এত বয়স্ক একটা লোক? দেখা শেষ হলে পালককে চলে যেতে বলা হয়। এনামুল ও ইমরুল ছেলের মায়ের সাথে কথা বলতে লাগেন, তাদের বিদায় করেন। কথা ছিল মেয়ে পছন্দ হলে আকত করে যাবে, কিন্তু শুধু মা ছেলে এসেছে, বাকিরা নাকি আসতে পারেনি। তাই আজ দেখেই গেল, শুধু যাওয়ার আগে বলে গেল, বিয়ে শাদির ব্যাপার হুট করে হয়ে যায় না। আমরা আমাদের সবাইকে নিয়ে বসে সবার মতামত দেখি, তারপর আপনাদের জানাচ্ছি। ইমরুল হক চিন্তায় পড়লেন। পালকের জন্য বিয়ের অনেক আলাপ আসে। যখন পাত্রপক্ষ কনের খোঁজ খবর লাগায় তখন তৈশির বিষয়টা জেনে যায়, আর ওখানেই আলাপ থেমে যায়। এই একটাই সম্বন্ধ ছিল যেটা আকত হওয়া পর্যন্ত আলাপ গিয়েছিল, কিন্তু পাত্রপক্ষের আগেকার কথা আর আজকের চালচলন চিন্তাজনক। হয়তোবা ওরাও পালকের খোঁজ খবর নিতে গিয়ে তৈশির বিষয়ে জেনে গেছে। তাই আজ মুরব্বি নিয়ে আসার কথা থাকলেও দুজন এসেছে। আকদ হওয়ার কথা ছিল, এখন বলছে জানাবে। ব্যথিত হৃদয় নিয়ে ঘরে বসে থাকেন ইমরুল। তৈশিকে একটা জীবন দিতে পারলেও পালককে যে খুব সহজে তা দিতে পারবে না সেটা স্পষ্ট বুঝতে পারছেন। সমস্যা কি তোমার? এতদিন তুমি নিজেই তো আমাকে পেশানিতে রাখছিলে ঢাকায় যাওয়ার জন্য। এখন আমি টিকিট কেটে নিয়েছি, তো তুমি বলছো তুমি যাবে না? এনামুলের কথার পিঠে শেফালি বললেন, তোমার ভাতিজির একটা সমাধান না করে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। এখন বেচারি মেয়ের পেছনে লেগে গেছো। দোষ চোখে পড়ে না তোমার? নাকি ওই মহিলার মেয়ে বলে দোষ দেখছো না? ওর কি দোষ এখানে? শুধু শুধু মেজাজ খারাপ করবা না। নিজের মেয়ের চিন্তা মাথায় ভন ভন করছে আমার। এনামুল হতাশ হলেন। ফিহার বিয়ে ভেঙেছেন 2 দিন হলো। ভেবেছিলেন সমস্যা এবার শেষ, কিন্তু না, শেফালির সমস্যা লেগেই আছে। অশান্তি বোধ হয় আর পিছু ছাড়বে না। এনামুল কথা না বাড়িয়ে ছাদে যান। থালা ভরা ছাদের জ্যোৎস্নার মতো ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়া মৃদু আলোয় দেখা যাচ্ছে দোলনার ধারে নিচে বসে থাকা শ্রমিককে। দোলনার উপরে 2 হাত 2 দিকে ছড়িয়ে রেখে বসেছে, মুখটা আকাশের দিকে তাক করা। হয়তো চোখ বন্ধ করে আছে। এনামুল বুক ভারী অনুভব করলেন। চঞ্চল হাস্যোজ্জ্বল ছেলেটি এই কদিনে কেমন যেন হয়ে গেছে। পরিস্থিতি যেমনই থাকতো, সমী কখনোই চুপসে যেত না। অথচ আজকাল আগের মতো হাসে না, বক বক করে না, বাড়ি মাথায়ও তুলে চেঁচিয়ে বলে না, আমায় এটা খেতে দাও, ওটা বানিয়ে দাও। এনামুল এগিয়ে গিয়ে শ্রমিকের মাথায় হাত রাখলেন। শ্রমিক মাথা তুলে তাকিয়ে বাবাকে দেখে সোজা হয়ে বসলো। এনামুল প্রশ্ন করলেন, রাতে খেয়েছিস? শ্রমিক নিশ্চুপ। এনামুল শ্রমিকের পাশে বসতে বসতে বললেন, একজন তো কয়েকদিন হলো বাহিরে খাচ্ছে, এমন ভাব যেন বাড়ির খাবার তার জন্য হারাম। তুই তাকে অনুসরণ করতে শুরু করেছিস নাকি? শ্রমিক ভারী গম্ভীর গলা হেয় করে বলে, সে তো শুধু শুধু রাগ দেখাচ্ছে বাবা। তার কামাই, তার টাকার সংসার, সে তো বেকার অন্যের কাঁধে ভর দিয়ে চলছে না, নিজের টাকায় খাবে পড়বে। এখন রাগ তো শুধু শুধু করছো। শ্রমিকের কথার গভীরতা স্পর্শ করতে কষ্ট হয়নি এনামুলের। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকেন ছেলের সাথে। নীরবতা ভেঙে তিনি বললেন, ঋদ্ধিকের জন্য কত লড়াই করেছিলাম। তোর মায়ের সাথে ঝগড়া, তোর ফুফুর সাথে বেইমানি, তবুও চাইতাম ঋদ্ধিক ভালো থাকুক, তোর মতো হাসুক, চঞ্চল হোক। কে জানতো সে এত সহজে সব ভুলে যাবে। আজ বাবার দিকে তেড়ে আসে, গালি দেয়, প্রতিদান দিচ্ছে বুঝলি। গলা ধরে আসে এনামুলের। ঋদ্ধিকের সাথে এতদিন ধরে বন্ধুর মতো ছিলেন, এখন দুজনের সম্পর্ক এমন যেন কেউ কাউকে চিনি না। এই সোনা সম্পর্কের চালনি এনামুল। শ্রমিক দীর্ঘশ্বাস ছাড়ে, কথা ঘুরাতে বলে, টিকিট কাটছো? কেটেছে, তোর মা যাবে না বলছে। মা কার সাথে পাঙ্গা নিচ্ছে? তার ছেলে যা মন চায় তাই করবে। কিছুক্ষণ থামে শ্রমিক, তারপর বলে, সবই টাকার শক্তি বাবা। এইবার ঢাকা গিয়ে তোকে একটা ব্যবসা খুলে দেব। তুই চাইতি দেশের বাইরে পাঠাবো। শ্রমিক চুপচাপ থাকে। এনামুল বললেন, ভাবছি গ্রামে এসে যখন গেছি পালকের বিয়ে পর আর যাব। তোর চাচা একা হাতে কত কি সামলাবে। তোর মা ও চাচ্ছে না এখন যাই,
তুই কি বলিস? শ্রমিক অন্যদিকেই মুখ করে প্রশ্ন ছুড়ল। কবে বিয়ে? এখনো ডেট পড়ে নাই। আজ ছেলেপক্ষ আসছিল, ছেলেকে ভালোই মনে হয়। শ্রমিক তার বাবার পুরো কথাটা শুনল না, আমার ঘুম পাচ্ছে বাবা, তুমিও ঘুমিয়ে যাও। বলেই উঠে চলে যেতে লাগলো। এনামুল ছেলের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। সময়ের স্রোতে ভেসে গেল পুরো একটা সপ্তাহ। দিনগুলো নিয়ম করে আসলো গেল, তবুও ঋদ্ধিক আসলো না তৈশীকে দেখতে। সেই যে আসবে বলে দীর্ঘক্ষণ আলাপ হয়েছিল, আর তাদের ভালো করে কথাই হলো না। এই পুরো সপ্তাহ জুড়ে ঋদ্ধিক তাকে ফোন দিয়েছে ঠিকই, তবে শুধু ভালো মন্দ জিজ্ঞেস করেই ফোন রেখে দিয়েছে। তৈশী অভিমান করতে চায়, তারপর আবার নিজেকে বোঝায় ঋদ্ধিক হয়তো খুব ব্যস্ত, এটা বলে ফিহা বিয়ে ভেঙেছে, তার জন্য নতুন সম্বন্ধ খুঁজছে। অবশ্যই ব্যস্ত থাকার কথা, ব্যস্ত হলে কি এতই ব্যস্ত যে কাল থেকে একটা ফোনও দেয়নি। তৈশী হাত থেকে ফোনটা রেখে দিল। বারবার ডায়াল চেক করাও বিরক্ত লাগে, অসহ্যকর। গতকাল রাতে পুরো রাত ফোন দিয়েছে ঋত্বিককে, ফোন ধরেনি। সকাল থেকে দুপুর পর্যন্ত ফোন দিল, তাও ধরেনি। 2 ঘন্টা হলো এখন আর ফোন দিচ্ছে না। চিত্তের গহীনে ভাঁজে অভিমান জমেছে, হয়তো তাই এমন সায় দিচ্ছে না আর ফোন দিতে। ঘর থেকে বেরিয়ে কাপড় গেল। কাপড়ের পাশে শিমুল গাছটির নিচে দাঁড়িয়ে তার বাবা মা কিছু একটা নিয়ে তর্ক করছেন। তাকে দেখেই ওনারা থেমে গেলেন। নাফিসার চেহারা রাগান্বিত। তৈশী এড়িয়ে যেতে চেয়েও মায়ের চেহারা দেখে যেতে পারল না। সে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে মা? হাফসা রাগের দরুন মুখে কুলু পেটে রইলেন। ইমরুল বললেন, ছেলেটা এখন আবারও ফোন দিয়েছে, বলছে। তৈশী বুঝে গেল কেন ঝগড়া হয়েছে। সে বাবার কথা থামিয়ে দিয়ে বলল, তোমাকে নিষেধ করেছি না এই বিষয় নিয়ে আর কথা না বলতে, তবুও কেন বলছো? হাফসা তেরসা চোখে কটকট করে স্বামীর দিকে তাকিয়ে আছেন। একইভাবে নির্দেশ তিনিও করে যাচ্ছেন, কিন্তু ইমরুল যেন নাছোড়বান্দা। তিনি মেয়েকে বললেন, ভাগ্য আমাদের বিপক্ষে মা, মেনে নে। ভাগ্য কেন বিপক্ষে হবে বাবা? ভাগ্য কি পক্ষ বিপক্ষের হয়? তোমরা চাও যে তোমাদের মেয়ে সারা জীবন নিজের উপর জোর করে বাঁচুক। ওর কি দোষ এখানে? ওরে কেন বলে দিবা? আর এমনটাও হতে পারে বাবা সে মিথ্যে বলছে। এইটুকু বলে চলে যায় তৈশী। 1 সপ্তাহ ধরে বাবার সাথে একই ঝগড়া করতে করতে ক্লান্ত এরা। শিহাব পালককে বিয়ের প্রস্তাব দিয়েছে, বলেছে তৈশীকে বিয়ে করার জন্য সে কোনো কিছু আশা করেনি। তার বাবা যৌতুক চাচ্ছিল, সেটা সে জানতো না। তৈশীর রাগ হলো তার বাবার উপর। পালক কি জলে ভেসে যাওয়া মেয়ে, এমন একটা পরিবার বিয়ে দিতে বাবা রাজি হবে কেন? ঘরে এসে তৈশী দেখলো ঋত্বিক 2টো ফোন দিয়েছে, সাথে একটা মেসেজ। তোমার উষ্ণতা পেতে মন কাতরাচ্ছে। ছোট্ট একটা মেসেজে তৈশী ঠুনকো অভিমান ভেঙে যায়। আফসোস করতে লাগে এই সময়টাকে। ফোন রেখে বাইরে যাওয়ার পর সে ফোন লাগায় ঋদ্ধিককে, যেন ফোন যাচ্ছে কিন্তু ধরছে না। আবারও সে আগের কাহিনী, একের পর এক ফোন দিতে দিতে আধা ঘন্টা চলে যায়। ঋদ্ধিক ফোন উঠায় না। এবার তৈশীর খটকা লাগে। ঋদ্ধিক ঠিক আছে বলে মস্তিষ্কে ওঠা ছোট্ট একটা প্রশ্নে চিত্ত কেঁপে উঠল। শঙ্কিত মন ছটফট করতে লাগলো ঋদ্ধিককে দেখাতে। ঘন্টাখানেক চলে যায়, তৈশীর অস্থিরতা কমে না। টেনশন হয়ে তার ভেতরে ডুকরে উঠছে বারবার। হঠাৎ মনে পড়লো তার কাছে ফিহার নাম্বার আছে। গত 2 দিন আগে ফিহা রূপসা তাকে দেখতে এসেছিল, তখন তার নাম্বার নিয়েছে। একবার ফোনও দিয়েছিল তৈশী। ডায়াল চেক করে ফিহার নাম্বার বের করে ফোন লাগায়। একবার রিং হওয়ার পরপরই ওপাশ থেকে রিসিভ করে। হ্যালো তৈশী ভাবি, কেমন আছো? রূপসা আপু? হ্যাঁ, ফিয়া আপু ঘুমোচ্ছে, দিব? না থাক। বাসার সবাই কেমন আছে? ভালোই। সবাই ভালো? হ্যাঁ। সে একটু থেমে থেমে প্রশ্ন করে, উনি ভালো? ও মাসি কি ভাইয়ের খবর জানো না? রূপসা অবাক হয়ে বলে,
তো সে আটকে উঠলো, কলিজা যেন শুকিয়ে গেল। কি হয়েছে রূপসা, ঠিক আছেন উনি? কাল থেকে ফোন তুলছে না, সব ঠিক আছে তো? কি জানি ভাই, গতকাল সারাদিন ঘুমালো, রাতেও ঘুমে এখনো ঘুমাচ্ছে হয়তো। এতক্ষণ ঘুম, কিছু খায়নি উঠে? খাওয়া দাওয়া করছি কিনা জানি না, ফিয়াপু খাওয়ার জন্য ডাকতে গেছিল, ঘুমে দেখে আর জাগায়নি। রাতেও খাওয়ার সময় ডাকলো, বলছি খিদে নেই। তো সেদিক থেকে একদম চুপ। রূপসা বলল, তোমাদের ঝগড়া হয়েছে? ফোন কেটে দেয় তৈশী। দ্রুত ছুটে বাবার খোঁজে। হাফসা শুকনো কাপড় ভাঁজ করে রাখছিলেন। তৈশী রুমে ঢুকতে এই প্রশ্ন ছুড়ে, বাবা কোথায় মা? তিনি বলেন, আসরের নামাজে গেছে, আর আসেনি। আসবে কখন? তোর বাপের অভ্যাস জানিস না, আর একদম এশার পরে আসবে। ফোন নিয়ে সাথে? না। তৈশী আর দাঁড়ালো না, দ্রুত গেল নিজের ঘরে। মিনিট খানেক পরে আবারও আসলো। তাকে অস্থির লাগছে, চেহারা বিষণ্ণ। হাফসা উদ্বেগ নিয়ে বললেন, তোর কি হয়েছে তৈশী? তৈশী বলল, মা পালককে বলো আমার সাথে যেতে, আমার এক্ষুনি ওই বাড়িতে যেতে হবে। কেন? আমি এক্ষুনি যেতে চাই। ও যাবে না বলছে, তুমি আমার সাথে চলো না।